হ্যালো ভিউয়ার্স। তো পেনশন নিয়ে চিন্তাভাবনা কিন্তু আমাদের অনেকেরই আছে, বিশেষ করে যারা আমরা প্রাইভেট সেক্টরে জব করি অথবা সেলফ এমপ্লয়েড, মানে ছোটোখাটো কোনো বিজনেস করি। কারোর আছে এখানে, মানে বেসিক্যালি যাদের এরকম থাকে, ছোটোখাটো দোকান থাকে, যারা মার্কেটের উপরে দোকান করে বিজনেস করে, বা ছোটোখাটো কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস কিছু করে, তো তাদের এই চিন্তাটা কিন্তু একটা বড় ব্যাপার যে আমি তো আর সারা জীবন কাজ করতে পারবো না। আমি একটা সার্টেন এজ অবধি কাজ করতে পারি, তার বেশি তো পারি না কখনো। তো সেই এজের পরে আমি আমার লাইফটাকে কীভাবে চালাবো, বা আমার যে বাচ্চা কাচ্চারা রয়েছে তাদেরকে কীভাবে মানুষ করব, বা তখন যারা ওরা বড় হয়ে যাচ্ছে বা যাই হচ্ছে না কেন, তো আমার তো তখন ইনকাম জিরো, বিকজ আমি তো আর দোকানে গিয়ে বিজনেস করতে পারছি না, বা আমার রিটায়ারমেন্ট হয়ে গেছে প্রাইভেট সেক্টর থেকেও। তো প্রাইভেট সেক্টর থেকে তো আমাকে আর মাসে মাসে স্যালারি দেবে না বা পেনশন দেবে না। তো সেটা কিভাবে মিনিমাইজ করা যায় সেটা নিয়ে আজকের ভিডিওটা, যেটা অলরেডি গভর্নমেন্টের একটা স্কিম অনেক দিন আগেই এসছে। তো অনেকে এর অনেক ডিটেলস জানে না। তো বেসিক্যালি সেই ডিটেলসগুলো বলার জন্যই আজকের এই ভিডিওটা। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের ভিডিওটা। হ্যালো গাইস, আমি সুমন, আর ওয়েলকাম টু আমার শেয়ার বাজার আপনাদের সবাইকে। তো মেন টপিকে যাওয়ার আগে আপনাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে, সাপোর্ট করুন অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো মেন টপিকটা শুরু করি। তো এই যে এনপিএস, মানে হচ্ছে যেটাকে আমরা এখন বলছি ন্যাশনাল পেনশন স্কিম। তো এই এনপিএসটা মেনলি এসছিল হচ্ছে 2004 সালে, যখন এটার নাম ছিল নিউ পেনশন স্কিম। তো তখন এটা কিন্তু মানে আম জনতার জন্য ছিল না, মানে আমি আপনি যারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করি না তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল ছিল না, তারা এখানে অ্যাকাউন্ট করতে পারতো না। তো 2004 সালে এটা এসছিল, 2009 সালের 1 মে থেকে এটাকে মানে সমস্ত ভারতীয়র জন্য এটাকে অ্যাপ্লিকেবল করে দেওয়া হয়। সমস্ত ভারতীয় এটার এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য এলিজিবল। তো এই যে অ্যাকাউন্টটা রয়েছে এখানে, তো এই এনপিএস মানে ন্যাশনাল পেনশন স্কিম, এটা কিন্তু আমাদের ভারত সরকারের একটা প্রকল্প, যেটা রেগুলেট করছে পিএফআরডিএ। মানে এটা আসছে আপনার পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এই অথরিটি এই ফান্ডটাকে বা এই স্কিমটাকে রেগুলেট করছে। তো যেটা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রকল্প বলা যায়। তবে এখানে যে মেন সুবিধা, মানে যে কারণে লোকে এই এনপিএস করার জন্য আগ্রহী হয়, তো সেটার প্রধান কারণ হচ্ছে ট্যাক্স বেনিফিট, যেটা অন্যান্য সব জায়গাতে সেরকমভাবে দেখা যায় না। পিপিএফে আছে। তো ট্যাক্স বেনিফিট কীরকম, এটার ক্যাটাগরি যেটা রয়েছে ট্রিপল ই ক্যাটাগরির ট্যাক্স বেনিফিট রয়েছে, যেটার মানে হচ্ছে ট্রিপল এক্সেমশন বেনিফিট যেটা আর কি। ঠিক আছে, তো এটা যথেষ্ট লাভজনক। তো তার জন্য সেই ডিটেলসে আমি পরে আসবো, যে যেখানে আমি ট্যাক্স বেনিফিট নিয়ে ডিটেলে আলোচনা করব, সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, কেন ট্যাক্স বেনিফিটটা এতটা প্রফিটেবল, আর এটার জন্যই কেন মানুষ এনপিএসের দিকে ঝুঁকছে বেশি। ঠিক আছে, তো এখানে কিছু বেসিক জিনিস আমি অলরেডি বলে দিলাম, এবারে ডিটেলে যাব। মানে কোথা থেকে খুলবেন, কারা কারা খুলতে পারবেন, কত বছর বয়স পর্যন্ত এগুলোকে খোলা যায়, ঠিক আছে, বা বা ইনভেস্টমেন্ট করা যায়, তো সেইগুলো নিয়ে আমরা একটু ডিটেলে আলোচনা করব। তো এনপিএস কারা কারা খুলতে পারে অ্যাকাউন্ট? সেলফ এমপ্লয়েড প্লাস যারা পাবলিক সেক্টরে বা প্রাইভেট সেক্টরে কাজ করে, স্যালারি হোল্ডার আর কি, যারা স্যালারিড পার্সন, প্লাস গভর্নমেন্ট এমপ্লয়ি তো আছেই। আমি ইন জেনারেল বলছি, এনারা সেলফ এমপ্লয়েড আর প্রাইভেট সেক্টর এমপ্লয়িরা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন যারা সেলফ এমপ্লয়েড
তারা নিজেরা খুলবেন। আর যারা প্রাইভেট সেক্টরের এমপ্লয়ি আছেন তারা তাদের সেক্টর থেকে মানে সেই অফিস থেকে ওখান থেকে আপনারা অ্যাকাউন্টটা খুলিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে আপনি কত বছর অবধি ইনভেস্টমেন্ট করতে পারবেন। এখানে ইনভেস্টমেন্ট যে ইয়ার্সটা থাকছে সেটা হলো মিনিমাম 60 ইয়ার্স পর্যন্ত আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। প্লাস যদি আপনি চান তো সেটাকে কিছুটা এক্সটেন্ডও করতে পারেন, মানে আপনি 75 ইয়ার্স পর্যন্ত এটাকে টেনে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, তো এখন ম্যাচিউরিটি, কারণ ম্যাচিউরিটির দিকটা তো আমাদের দেখতে হবে। তো ম্যাচিউরিটির দিককে দেখতে গেলে তো ম্যাচিউরিটি আমরা কি পুরোটা তুলতে পারবো নাকি পার্শিয়াল তুলতে পারবো? হ্যাঁ, এখানে কিন্তু 60 ইয়ার্স পর্যন্ত মানে হয়ে গেলে তো তখন কিন্তু আপনি পুরোটা তুলতে পারবেন না। মানে সেখানে কি হয়, আপনাকে 60% পর্যন্ত দেওয়া হবে উইথড্রলেবল, যেটাকে আপনি তুলে নিতে পারবেন। আপনার যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টে 60% আপনি উইথড্র করতে পারবেন, বাকি 40% থাকবে পেনশনের জন্য। কারণ আপনি যে টাকাটা উইথড্র করে নিচ্ছেন সেই টাকা থেকে তো আর আপনাকে কোম্পানি বা গভর্নমেন্ট পেনশন দিতে পারবে না। তো সেক্ষেত্রে কি হচ্ছে, 60% আপনি উইথড্র করতে পারছেন বা তার কমও উইথড্র করতে পারেন, তাতে কোনো রকম প্রবলেম নেই। আর 40% চলে যাচ্ছে পেনশনের ক্ষেত্রে। এবারে মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলে দিই আপনাকে, যদি দেখা যাচ্ছে 60 ইয়ার্সে গিয়ে আপনার ফান্ড আছে 10 lakhs, 10 লক্ষ টাকা আপনার ফান্ডে আছে, আপনি ইনভেস্টমেন্ট করেছেন, আপনার টোটাল ব্যালেন্স 10 লক্ষ টাকা। তো আপনি 6 লক্ষ টাকা পর্যন্ত উইথড্র করতে পারবেন, আর 4 লক্ষ টাকা আপনার পেনশনের জন্য রেখে দিতে হবে। এবারে যাদের টোটাল ফান্ড ব্যালেন্স 5 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকার নিচে অবধি, তো সেক্ষেত্রে তারা 100% উইথড্র করতে পারে। 5 লক্ষ টাকা বা 5 লক্ষ মানে ম্যাক্সিমাম 5 lakhs হলে আপনি পুরো 100% মানে এন্টায়ার আপনার ফান্ডটা আপনি উইথড্র করে নিতে পারবেন আফটার 60 ইয়ার্স, তার আগে কিন্তু নয়। ঠিক আছে, তো এবারে পেনশনের ক্ষেত্রে আমি আসি আপনার অবর্তমানের কথায়। তো আপনার অবর্তমানে যে পেনশন অ্যামাউন্টটা আপনি পাচ্ছিলেন ওই সেম জিনিসটা আপনার ওয়াইফের হয়ে যাবে। মানে আপনার ওয়াইফ প্রত্যেক মাসে মাসে, যেমন গভর্নমেন্ট এমপ্লয়িদের আর কি পেনশন স্কিমে যেটা হয়, তো সেই অ্যামাউন্টটা আপনার ওয়াইফ এভরি মান্থ পেতে শুরু করবে আনটিল হার এন্ড মানে লাইফ স্প্যান, মানে উনি যতদিন বাঁচবেন ততদিন অবধি উনি মান্থলি ওই অ্যামাউন্টটা পেতে থাকবেন। তো এবারে আর একটা জিনিসে আসি, যেটা হচ্ছে আরও একটু গুরুত্বপূর্ণ, বিকজ আপনি যখন অ্যাকাউন্টটা খুলতে যাবেন তখন এইগুলো আপনি ফেস করবেন। সেটা হচ্ছে এনপিএসের অ্যাকাউন্ট টাইপ। এনপিএসের দু ধরনের অ্যাকাউন্ট টাইপ আছে, একটা হলো টায়ার 1 আর একটা হলো টায়ার 2। তো এই দুটোর মধ্যে তফাৎ কী, তো প্রথমে বলে রাখি, এখানে আপনি যখন এনপিএসের অ্যাকাউন্ট খুলছেন তখন আপনি টায়ার 1ই খুলছেন বাই ডিফল্ট। এখানে আপনি কোনো কিছু চেঞ্জেস করতে পারবেন না। তো যখন আপনি এনপিএসের অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন কোনো ব্যাংকে, তো আপনি ডিরেক্টলি টায়ার 1-এর অ্যাকাউন্টটাই পাবেন। টায়ার 2 তখনই পাবেন যখন আপনার টায়ার 1-এর অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আপনি যদি চান যে আমি টায়ার 2-র অ্যাকাউন্ট খুলবো, টায়ার 1 খুলবো না, সেটা পসিবল নয়। তার কারণ আপনাকে টায়ার 1ই অ্যাক্টিভ হবে। টায়ার 1-এর পরে যদি আপনি চান যে হ্যাঁ আমার টায়ার 2 দরকার, তো আমি টায়ার 2 নিতে পারি, ওপেন করতে পারি। তো এখানে সুবিধা অসুবিধা কী আছে? এখানে সুবিধা হচ্ছে টায়ার 1-এর যে অ্যাকাউন্ট, সমস্ত ট্যাক্স বেনিফিট কিন্তু টায়ার 1 অ্যাকাউন্টে থাকে। টায়ার 2-তে কিন্তু অত মানে বলতে গেলে থাকেই না ইন জেনারেল। তো সেটা ডিটেলসও আমি আসবো, যখন ট্যাক্স বেনিফিটটা বোঝাবো তখন কিন্তু আমি এটাও বলে দেবো। ঠিক আছে, তো এখন টায়ার 1-এর অ্যাকাউন্ট আর টায়ার 2-র অ্যাকাউন্ট, তো টায়ার 2-র অ্যাকাউন্টে কিন্তু ট্যাক্স বেনিফিট থাকছে না। আচ্ছা, টায়ার 1-এর অ্যাকাউন্টে কি হচ্ছে, আপনাকে 60 ইয়ার্সের আগে মানে ম্যাচিউরিটির যে টাইমটা, সেই টাইমের আগে আপনি প্রি ম্যাচিওর জেনারেলি করতে পারবেন না। হ্যাঁ পারবেন না, কেন পারবেন, তো সেক্ষেত্রে অনেক রকম টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, যেটা আমি
আর একটা ক্যাটাগরি আছে যেখানে আপনাকে ম্যাচুরিটির ব্যাপারে বোঝাবো, সেখানে আরও ডিটেলে আলোচনা করব। তো এখন এইটুকু শুনে নিন যে টায়ার ওয়ানে প্রি ম্যাচিওর জেনারেলি সম্ভব নয়, আর টায়ার টুতে কিন্তু আপনি যখন ইচ্ছা তখন আপনি উইথড্র করতে পারেন, এতে আপনাকে কেউ বাধা দেবে না, আপনি উইথড্র করে নিতে পারেন যখন তখন। ঠিক আছে, এই দুটো হলো টায়ার ওয়ান আর টায়ার টুর পার্থক্য। তো এখন আপনার মনে কোশ্চেন আসতেই পারে যে টায়ার ওয়ানেই যখন সমস্ত কাজ হয়ে যাচ্ছে, টায়ার ওয়ানেই যখন এত ট্যাক্স বেনিফিট আছে, তো টায়ার টু কেন? আমি টায়ার টু এর অ্যাকাউন্ট খুলতে যাবো কেন যখন ওখানে ট্যাক্স বেনিফিটই নেই কিছু? আপনার ধরুন একটা এনপিএস অ্যাকাউন্ট আছে, আবার ধরুন আপনি কিছু ফিক্সড ডিপোজিট করেছেন, কিছু রেকারিং ডিপোজিট করেছেন, কোথাও মিউচুয়াল ফান্ড করে রেখেছেন বা পিপিএফ করে রেখেছেন। তো আপনার একটা টাইমে এসে মনে হলো যে না, আমার এনপিএস এর অ্যাকাউন্টে যেভাবে ফান্ড ম্যানেজমেন্ট হচ্ছে, যেভাবে আমার টাকার ইন্টারেস্ট বাড়ছে, তো সেক্ষেত্রে কিন্তু এনপিএসটা আমার কাছে বেশ ঠিকঠাকই লাগছে। তো সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনি যদি এখানে মান্থলি 2,000 টাকা করে পেনশন ফান্ডে ইনভেস্ট করছেন, প্লাস আপনি ধরুন আদার্স কিছু জায়গায় আরও 2,000 টাকা ইনভেস্ট করছেন, তো সেখানে কিন্তু আপনার ফ্লেক্সিবিলিটি আছে যে আপনি টাকা তুলতে পারেন। কিন্তু সেই টাকা যদি আপনি আপনার টায়ার ওয়ানে এসে দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এন্টায়ার মানিটা লক হয়ে যাচ্ছে ফর 60 ইয়ার্স অবধি, আপনি তুলতে পারছেন না। তো সেই জন্যই এই অ্যাকাউন্টটা আনা হয়েছে, যে যাতে এমপ্লয়ি বা সাধারণ মানুষ তার প্রয়োজন অনুযায়ী টাকাটা তুলতে পারে। ঠিক আছে, তো এবারে আসি ট্যাক্স বেনিফিটে। ট্যাক্স বেনিফিট কি আছে এখানে? তো যেটা আমি বললাম যে এখানে দুটো ভাগ আছে আবার, সেটা হচ্ছে একটা ওল্ড ট্যাক্স বেনিফিট মানে ট্যাক্স সিস্টেম যেটা রয়েছে, আর একটা আছে নিউ ট্যাক্স সিস্টেম। তো আমাদের মধ্যে অনেকেরই আছে যারা ওল্ড ট্যাক্স সিস্টেমের আওতায় পড়ে, আবার অনেকে আছে যারা নিউ ট্যাক্স সিস্টেমের আওতায় পড়ে। তো এখানে দুটোর মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে ওল্ড ট্যাক্স বেনিফিটে যারা রয়েছেন তাদের কিন্তু প্রফিট অনেকটা বেশি, মানে ট্যাক্স বেনিফিট তারা বেশি পান। যারা নিউ ট্যাক্স সিস্টেমের আওতায় আছেন তারা অনেকটাই কম পান। ঠিক আছে, তো আমি আগে ওল্ডটা বলে দিই। ওল্ডের ক্ষেত্রে কি রয়েছে, যারা সেলফ এমপ্লয়ি বা যারা পাবলিক সেক্টরে জব করেন, টায়ার ওয়ানের অ্যাকাউন্টের ক্ষেত্রে বলছি, মাথায় রাখবেন টায়ার ওয়ানের অ্যাকাউন্টের ক্ষেত্রে বলছি ওল্ড ট্যাক্স সিস্টেমের। তো সেক্ষেত্রে আপনি 80C অনুযায়ী 1.5 লক্ষ টাকা ট্যাক্স বেনিফিট পাবেন, আর 80CCD বি এই অনুযায়ী আপনি আরও 50,000 টাকা ট্যাক্স বেনিফিট পাবেন, মানে টোটালে আপনি 2 লক্ষ টাকা ট্যাক্স বেনিফিট পাবেন। যেখানে টায়ার টুতে এই বেনিফিটটা টোটালি নেই। ঠিক আছে, এবারে টায়ার টুর অ্যাকাউন্টে আপনি যারা ওল্ড মানে ওল্ড ক্ষেত্রে বলছি, মানে ওল্ড যে পেনশন ট্যাক্স সিস্টেম আছে, ওল্ড ট্যাক্স সিস্টেমের ক্ষেত্রে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন তারা কিন্তু এই বেনিফিটটা পাচ্ছেন, যে 80C এর যে 1.5 লাখ টাকার ট্যাক্সের বেনিফিট, সেই বেনিফিটটা যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন তারা পাবেন টায়ার টু এর ক্ষেত্রে কিন্তু। ঠিক আছে, এবারে নিউ ট্যাক্স সিস্টেমে আসি। নিউ ট্যাক্স সিস্টেমে কি হয়েছে, সেলফ এমপ্লয়িদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ট্যাক্স বেনিফিট নেই। যারা সেলফ এমপ্লয়ি মানে বিজনেস করছে নিজে থেকে বা নিজের ইনকাম নিজেই জেনারেট করছে, আমি তাদের ক্ষেত্রে বলছি। তো টায়ার টু এর অ্যাকাউন্টে সেলফ এমপ্লয়েড যারা, তাদের কিন্তু কোনো রকম ট্যাক্স বেনিফিট নেই। কিন্তু যারা প্রাইভেট সেক্টরে জব করছেন মানে স্যালারিড পার্সন, তো তাদের ক্ষেত্রে একটা বেনিফিট আছে, যেটা হচ্ছে 80CCDর আন্ডারে একটা ট্যাক্স বেনিফিট আছে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের ট্যাক্স বেনিফিট। এবারে কিছু কন্ডিশনসে আসি। কন্ডিশনস বলতে গেলে অ্যাকাউন্ট কারা কারা করতে, মানে সমস্ত ভারতীয়রা এই অ্যাকাউন্ট করতে পারবেন, ইভেন এনআরআই যারা আছেন তারাও এই আওতায় পড়েন, তারাও এই এনপিএসের অ্যাকাউন্ট করতে পারবেন। এবং থার্ড, এটা হচ্ছে 18 থেকে 70 বয়সের মধ্যে আপনার বয়স হতে হবে, তবেই আপনি এই অ্যাকাউন্ট করতে পারবেন। 18 বছরের নিচে পারবেন না, বা 17 বছরের উপরে পারবেন না। তো বয়স 18 থেকে 70 বছরের মধ্যে হতে হবে। এবারে অ্যাকাউন্ট আপনি কোথায় করবেন? তো এই এনপিএসের অ্যাকাউন্ট করতে গেলে যে কোনো গভর্নমেন্ট ব্যাংক সব জায়গায় পাবেন,
প্লাস বড় বড় যেসব বিগ প্রাইভেট সেক্টরের যে ব্যাঙ্কগুলো রয়েছে, যেমন ধরুন আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এই সমস্ত ব্যাঙ্কে আপনি এই এনপিএস অ্যাকাউন্ট করতে পারবেন। তো এই এনপিএস অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করবেন কোনো ব্যাংকে গিয়ে, তখন আপনার নামের এগেনস্টে একটা প্রাণ নাম্বার জেনারেট হবে। প্রাণ মানে হচ্ছে PRAN। তো প্রাণ মানে এখানে হচ্ছে আপনার যে যে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে জেনারেট হয়ে যায়, তো সেটা হচ্ছে একটা ইউনিভার্সাল নাম্বার থাকে, যে নাম্বারটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্কড আপ থাকে। তো এই প্রাণের অর্থ হচ্ছে পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার, যেটা প্রত্যেক পার্সনের একটাই হয়, একের বেশি কিন্তু এই নাম্বার হবে না। ঠিক আছে, এবার ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। মানে আজকে আপনার হয়তো স্টেট ব্যাঙ্কে অফ ইন্ডিয়ার সাথে লিঙ্কড রয়েছে, আপনি পরে হয়তো চাইলেন যে আমার আইসিআইসিআই ব্যাঙ্কের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টের সাথে আমি আমার পেনশন এটা লিঙ্ক করতে চাই, তো আপনি ইজিলি সেটা পারবেন। ইভেন আপনার প্র্যান নাম্বার জেনারেট হওয়ার পরে আপনাকে একটা প্র্যান কার্ড দেওয়া হবে, ঠিক আছে, যে নাম্বারটা চেঞ্জ করা যাবে না কখনোই, আর সেই কার্ডটা আপনাকে যত্ন করে বা সেই নাম্বারটা আপনাকে যত্ন করে গুছিয়ে রাখতে হবে। ঠিক আছে, তো এবারে আসি যে এখানে কি হচ্ছে, যখন আপনি এই প্রাণ নাম্বারটা জেনারেট হচ্ছে বা আপনি যখন অ্যাকাউন্ট খুলছেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটাও আপনি চেঞ্জ করতে পারবেন। মানে ধরুন আপনি এখন বিজনেস করছেন, পরবর্তীকালে হয়তো স্যালারিড পার্সন হয়ে গেলেন, বা এখনও হয়তো আপনি স্যালারিড পার্সন রয়েছেন, কিছুদিন পরে বা কিছু বছর পরে হয়তো আপনি আপনার নিজের বিজনেস খুলে ফেললেন। তো সেক্ষেত্রে আপনি আপনার অকুপেশন যে স্ট্যাটাসটা সেটা আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, এবারে আসি মিনিমাম কন্ট্রিবিউশন। তো আমাকে কত করে মিনিমাম ইনভেস্ট করতে হবে, তো এখানে খুবই সামান্য, যেটা হচ্ছে ইয়ারলি, মানে 1000 পার অ্যানাম, মিনিমাম 1000 পার অ্যানাম আপনাকে কন্ট্রিবিউট করতেই হবে। যদি আপনি করতে না পারেন, কোনো বছর ধরুন আপনি এই অ্যামাউন্টটা পে করতে পারলেন না, তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট, আপনার যে এনপিএস অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা কিন্তু লকড হয়ে যাবে। ঠিক আছে, তো লকড হয়ে গেলে কি আমি আর অ্যাকাউন্ট চালাতে পারবো না, আমি আর কি এনপিএস এর সুবিধা পাবো না? না, পাবেন, নিশ্চয়ই পাবেন। তো সেক্ষেত্রে আপনাকে ফাইন ভরতে হবে। কীরকম? ধরুন আপনি 2 বছরের জন্য কি 3 বছরের জন্য আপনি ফান্ডিং করতে পারেননি, আপনি ইনভেস্টমেন্ট করতে পারেননি, তো সেক্ষেত্রে আপনাকে 3 বছরের যে টাকাটা হয় মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, মানে হচ্ছে 1000 রুপিস, তো 3 বছরের 3000 টাকা, প্লাস হচ্ছে আপনার 100 টাকা করে ফাইন পার ইয়ার, মানে হচ্ছে 3000 প্লাস এদিকে 300 টাকা, তো 3300 টাকা আপনাকে দিতে হবে, পেমেন্ট করতে হবে। তারপরে আপনি আপনার অ্যাকাউন্ট আবার রিট্রিভ করে নিতে পারবেন, আবার আপনি আপনার কন্টিনিউ এগিয়ে যেতে পারবেন। কিন্তু এখানে একটা জিনিস আছে, যেটা হচ্ছে যারা অলরেডি রেজিস্টার্ড এনপিএস এর সাথে এবং যাদের 2016 সালের আগে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট একটা সুবিধা দিচ্ছে যে ফ্রিলি একবারের জন্য আপনি অ্যাকাউন্টটাকে রিঅ্যাক্টিভ করতে পারবেন, যেখানে আপনাকে কোনো রকম ফাইন দিতে হবে না। সেটা শুধুমাত্র 2016 সালের আগে, এখন নয়। ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, এবারে আসছি আরও একটা ভাইটাল পয়েন্টে, যেটা হচ্ছে আমাদের যেরকম ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে যেমন একটা রিটার্ন ফিক্সড থাকে, তো এখানে কিন্তু ভুল করেও ভাববেন না যে আপনার পেনশন স্কিম মানে বা পেনশন ফান্ড মানে আপনার প্রত্যেক মাসে মাসে যখন আপনি রিটায়ারমেন্ট হয়ে যাবে, প্রত্যেক মাসে মাসে আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট আসবে, 5000, 7000 কি 8000 টাকা, যাই হোক না কেন। তো এটা কিন্তু কখনোই ভাববেন না। ইভেন যদি কেউ আপনাকে বোঝাতেও আসে, তো আপনি এটা থেকে বিরত থাকবেন, বিকজ এনপিএস সিস্টেম কিন্তু বেশ কিছুটা অংশ আপনার ইনভেস্টমেন্টের স্টক মার্কেটের সাথে জড়িত। তো আপনারা খুব ভালো করেই জানেন যে স্টক মার্কেট কিন্তু সবসময় সমানভাবে চলে না। তো যেহেতু এটা স্টক মার্কেটের সাথে জড়িত, তো সেক্ষেত্রে এখানে কোনো রকম ফিক্সড রিটার্ন নেই, এখানকার রিটার্ন হচ্ছে ভ্যারিয়েবল। তো এখানে আপনাকে ফান্ডগুলো চুজ করতে হবে। মানে এখানে অনেকেই আছে, অনেক ব্যাংক রয়েছে যারা এই ফান্ডগুলোকে ম্যানেজ করে। এখানে ফান্ড ম্যানেজমেন্ট বলতে কী বোঝাচ্ছে, আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন, আপনি যে টাকাটা দিচ্ছেন, সেই টাকাটা
যে ব্যাংককে দিচ্ছেন তারা কোথায় ইনভেস্ট করবে, ইকুইটিতে কতটা করবে বা অন্য কোনো সেক্টরে কতটা ইনভেস্ট করবে, কি হবে না হবে সেইগুলো সেই ফান্ড ম্যানেজার ডিসাইড করে। তো এখানে আপনি যখন অ্যাকাউন্টটা করবেন তখন আপনি আপনার মতো করে চুজ করে দিতে পারবেন যে আমি কোন ফান্ড ম্যানেজার চাই বা আমি কোন ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানির আন্ডারে আমি আমার ইনভেস্টমেন্টটা দিতে চাই। তো এখানে অনেক ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে, যেমন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল পেনশন ফান্ড আছে, এলআইসির পেনশন ফান্ড আছে, এসবিআই এর পেনশন ফান্ড আছে, এইচডিএফসির পেনশন ফান্ড আছে, কোটাক ব্যাংকের পেনশন ফান্ড আছে, এছাড়াও আরও অনেক আছে। ঠিক আছে, তো এখানে আপনি নিজে থেকে চুজ করে দিতে পারেন যে হ্যাঁ আমি আইসিআইসিআই ফান্ডের আন্ডারে বা পেনশন ফান্ডের আন্ডারে করতে চাই, কি এসবিআই এর পেনশন ফান্ডের আন্ডারে করতে চাই। ঠিক আছে, কিন্তু যদি আপনি সিলেকশন না করেন সেক্ষেত্রে কী হবে? কিছুই হবে না, ওটা বাই ডিফল্ট ওটা এসবিআইয়ের আন্ডারে চলে যাবে। তো আপনার ইনভেস্টমেন্টের প্রত্যেকটা অ্যামাউন্ট এসবিআই ম্যানেজ করবে, এসবিআইয়ের ফান্ড ম্যানেজার ম্যানেজ করবে যে তারা সেই অ্যামাউন্টটাকে কোন কোন সেক্টরে ইনভেস্টমেন্ট করবে। ঠিক আছে, তো এখানেও ইনভেস্টমেন্টের কিছু ক্লাস আছে। ক্লাস মানে হচ্ছে অ্যাসেট ক্লাস। অ্যাসেট ক্লাস, এখানে 3 ধরনের অ্যাসেট ক্লাস রয়েছে। একটা হচ্ছে আপনার অ্যাসেট ক্লাস ই, আর একটা হচ্ছে আপনার অ্যাসেট ক্লাস সি, আর একটা হচ্ছে আপনার অ্যাসেট ক্লাস জি। অ্যাসেট ক্লাস ই যেটা হচ্ছে ওটা হচ্ছে আপনার হাই রিস্ক হাই রিটার্ন, মানে আপনার রিস্কও যেমন বেশি আপনার রিটার্নও তেমন বেশি। আপনার বা মান্থলি যে অ্যামাউন্টটা ইন্টারেস্টে যারা জমবে তো সেটা অনেকটাই বেশি হয়ে যায়। সেক্ষেত্রে রিস্কটাও বেশি। রিস্ক বেশি মানে হচ্ছে কি আপনার মার্কেটের ওঠানামার ওপরে আপনার রিস্ক কিন্তু নির্ভর করবে সব থেকে বেশি, মানে ইকুইটি পোর্শনে ইনভেস্টমেন্ট একটু বেশি হয়ে যাবে আর কি। তো যেটা অ্যাসেট ক্লাস সি সেটা হচ্ছে মিডিয়াম রিস্ক মিডিয়াম রিটার্ন, মানে মাঝামাঝি আর কি। আচ্ছা, অ্যাসেট ক্লাস জি হচ্ছে লো রিস্ক লো রিটার্ন। তো আপনি ভাবতেই পারেন যে ঠিক আছে আমি এত বেশি রিস্ক নিতে চাই না, তো আপনি লো রিস্কেই গেলাম। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনার যে রিটার্ন যেটা ইন্টারেস্ট অ্যামাউন্ট সেটা কিন্তু অনেক কমে যাবে। হয়তো যেই জন্য আপনার রিস্কটা অনেক কম, আপনি আপনার ক্যাপিটালটাকে সেফ সাইডে রেখে দিচ্ছেন যথেষ্টভাবে, মানে যতটা পারছেন সেফ সাইডে রাখছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার রিটার্নটাও কমে যাচ্ছে। তো এই 3টে অ্যাসেট ক্লাসও আপনি আপনার মতো করে চুজ করতে পারেন। এগুলো ডিপেন্ড করে আপনার বয়স কত বা আপনার ম্যাচুরিটি থেকে আর কতদিন বাকি রয়েছে বা আপনি কেমনভাবে কতটা ইনভেস্টমেন্ট করছেন, তার উপরে এই ফান্ডগুলো ডিপেন্ড করে যে আপনি হাই রিস্কে কত পার্সেন্ট রাখছেন, মিডিয়াম রিস্কে কত পার্সেন্ট রাখছেন, লো রিস্কে কত পার্সেন্ট রাখছেন। তো এটা আপনি আপনার মতো করে চুজ করতে পারেন। এবার যদি আপনার কমপ্লিকেশন লাগে, যদি আপনার মনে হয় যে আমি পারবো না নিজে চুজ করতে, অনেকেই হয় সম্ভব হয় না, তো সেক্ষেত্রে আপনি এটাকে অটো চয়েস মোডে দিয়ে দিতে পারেন। অটো চয়েস মোডে যেটা আগে যেটা ছিল, যেটা হচ্ছে আপনি নিজে চুজ করবেন, সেটা হচ্ছে অ্যাক্টিভ চয়েস মোড বলা হয়। আর আপনি যদি না করতে পারেন সেক্ষেত্রে আপনি অটো চয়েস মোডে দিয়ে দেবেন। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আপনার ফান্ড ম্যানেজার, মানে যেটা আমি একটু আগেই বললাম যে এসবিআই পেনশন ফান্ড বা এইচডিএফসি পেনশন ফান্ড, এই যে ফান্ড ম্যানেজার আপনার রয়েছে, সেই ফান্ড ম্যানেজার তাদের মতো করে আপনার ফান্ডটাকে ইউটিলাইজ করবে আপনার এজের হিসাবে, আপনার ইনভেস্টমেন্টের রেসপেক্টে কোন দিকে কত ফান্ড কত পার্সেন্ট দেওয়া উচিত সেইটা তারা ডিসাইড করে নেবেন, নিয়ে সেই অনুযায়ী তারা ইনভেস্টমেন্টটা করবে। এবারে আসি আমি একটু প্রি ম্যাচিওরিটি যে এক্সিটগুলো হয় সেটার ক্ষেত্রে। তো এখানে কি প্রি ম্যাচিওর এক্সিট করা যেতে পারে? নিশ্চয়ই পারে। আপনি প্রি ম্যাচিওর এক্সিট করতে পারেন 60 ইয়ার্সের আগে। তো সেক্ষেত্রে আপনাকে মিনিমাম কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট অফ 10 ইয়ার্স, মানে 10 বছর আপনাকে এনপিএসে ইনভেস্টমেন্টে থাকতে হবে, তবেই আপনি ওই ম্যাচিওরিটির জন্য এলিজিবল হবেন। এবারে আপনার যদি কোনো রকম এমার্জেন্সি আসে, মানে ধরুন কোনো রকম মেডিকেল এমার্জেন্সি হোক বা আপনার অন্য কোনো রকম এমার্জেন্সি হোক, কোনো এডুকেশনাল পারপাসেই হোক না কেন, তো সেক্ষেত্রে কি আপনি আপনার একটা হিউজ অ্যামাউন্টে টাকা লাগবে, তো সেক্ষেত্রে কি আপনি উইথড্র করতে পারবেন? নিশ্চয়ই পারবেন। তো সেক্ষেত্রেও একটা টার্মস কন্ডিশন আছে, সেটা হলো আপনাকে 3 ইয়ার্সের কন্টিনিউয়াস কন্ট্রিবিউশন করতে হবে, মানে 3 বছর কন্টিনিউ আপনাকে এনপিএসে ইনভেস্টেড থাকতে হবে, এবং আপনার যে উইথড্রলেবল অ্যামাউন্টটা হবে সেটা কিন্তু আপনার টোটাল ব্যালেন্স, মানে যেদিনকে আপনি উইথড্র করছেন সেই দিনকার যে ব্যালেন্স থাকছে আপনার টোটাল, সেই ব্যালেন্সের 25% আপনি তুলতে পারবেন সেই অ্যাকাউন্ট থেকে আপনার যে পারপাস রয়েছে সেই পারপাসের জন্য। ঠিক আছে, সেই সব ডকুমেন্টস দেখিয়ে আপনাকে সেটা তুলতে হবে। এবারে যদি কোনো কারণে আপনার ডেথ হয়ে যায়,
তো ডেথ হলে কিন্তু যিনি আপনার নমিনি রয়েছেন তিনি কিন্তু আপনার ওই অ্যামাউন্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, এবারে পেনশনের কথায় আসি। তো পেনশনের ক্ষেত্রে কি হচ্ছে, আমি আগেই একটা জিনিস বলেছি, যেটা হলো যে 60 ইয়ার্স পরে আপনার যে ফান্ড থাকছে, যে আমি 10 লাখ টাকা আপনার ফান্ড রয়েছে, আপনি 6 লাখ টাকা তুলতে পারেন, মানে 60% আপনি উইথড্র করতে পারছেন, আর 4 লাখ টাকা আপনি রেখে দিচ্ছেন। এই যে 4 লাখ টাকা রাখছেন মিনিমাম, মানে 40% মিনিমাম, আপনি তার থেকে বেশিও রাখতে পারেন, আপনি চাইলে 100%ও রাখতে পারেন, আপনি উইথড্র না করে পুরো টাকাটাই রেখে দিতে পারেন, আপনার পুরো টাকাটার ওপরেই পেনশন ক্যালকুলেট হবে। আর যদি কম রাখেন, মানে 40% রাখেন, ধরুন 4 লাখ টাকাই আমি ধরি, তো 4 লাখ টাকার ওপরে যা পেনশন হবে সেই পেনশন জেনারেট করে আপনাকে চাইলে মান্থলি দেওয়া হতে পারে। ঠিক আছে, এবারে পেনশনটা কীভাবে আসছে, আপনার 60 ইয়ার্স পরে যে ফান্ডটা আপনি রেখে দিচ্ছেন সেই ফান্ডটা চলে যাবে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। তো ইন্স্যুরেন্স কোম্পানি কারা আছে ইন্ডিয়াতে? মেনলি অবভিয়াসলি এলআইসি তো আছেই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, আইসিআইসিআই এর লাইফ ইন্স্যুরেন্স রয়েছে। তো আপনি সেটা চুজ করতে পারেন যে আপনি কার কাছে দিতে চান, তো সেটা সেই অ্যামাউন্টটা ওই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে চলে যাবে, যেটা রেগুলেট করবে IRDA, মানে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। তো IRDA এই জিনিসটাকে রেগুলেট করে, যারা ইন্স্যুরেন্স কোম্পানি তাদেরকে রেগুলেট করা হয়। তো তারা কি করবে, তারা ওই আপনার যে ব্যালেন্স অ্যামাউন্ট যেটা আপনি রেখেছেন সেই অ্যামাউন্ট থেকে পেনশন জেনারেট করে আপনাকে দিয়ে দেবে। তো এটা কিভাবে দেবে, আপনি যদি চান আপনাকে মান্থলি দিতে পারে, আপনি যদি চান যে আপনি ইয়ারলি নেবেন, কি 2 বছর 5 বছর অন্তর একটা থোক অ্যামাউন্ট নিতে চান, পারবেন, তাতেও কোনো অসুবিধা নেই। এগুলো আপনি আলাদা করে সিলেক্ট করে নিতে পারেন যে আপনার কীভাবে দরকার। ইভেন আপনি যদি চান যে আমি মান্থলি বা কোয়ার্টারলি অন্তত অ্যামাউন্টটাকে বাড়াতে চাই, মানে ধরুন আমি 5,000 টাকা পাচ্ছি, নেক্সট মান্থ আমি 5,500 টাকা করতে চাই, কি 5,200 টাকা করতে চাই, একটা ইনক্রিমেন্টাল যে পেনশন ফান্ড রিটার্ন যেটাকে বলা হয়, তো সেটাও আপনি করতে পারবেন। ঠিক আছে, তো এইগুলো আপনি লাস্টে সিলেক্ট করে নিতে পারবেন। তো এটাই ছিল মোটামুটি এনপিএসের ডিটেল একটা ভিডিও। যদি মনে হয় যে আপনি এই জিনিসটা করতে চান, তো আশা করি আমি যে জিনিসগুলো আপনাকে বোঝালাম সেগুলো আপনার যথেষ্ট হেল্পফুল হবে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, মনে হয় কোনো কোয়েশ্চেন আপনারা আছে, তো সেক্ষেত্রেও আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে আরও কিছু ভিডিও রয়েছে মিউচুয়াল ফান্ড নিয়ে, যারা 5-10 বছরের জন্য কিছু একটা ইনভেস্টমেন্ট করতে চান বা কোনো একটা গোল সেট করতে চান একটা অ্যামাউন্টের জন্য, তো তারা বেসিক একটা মিউচুয়াল ফান্ড ভিডিও রয়েছে, যেটা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দেবো, ইভেন এই ভিডিওর এন্ডেও আপনি পেয়ে যাবেন। তো সেটা দেখে নেবেন। আরও স্টক মার্কেট রিলেটেড কিছু ভিডিও এখানে থাকে, কিছু টিউটোরিয়াল থাকে, যেটা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে আপনাকে সাহায্য করবে, আপনি শিখে তারপরে ইনভেস্ট করতে পারবেন, অন্য কারোর কথায় নয়। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকু রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই, সি ইউ অল।